আছে সবাই? ভালো তো? আচ্ছা দেখো, এই কদিন আমরা যে চ্যাপ্টারগুলো পড়লাম সেটা তো আমাদের শেখাও হয়ে গেছে, আশা করি সবাই শিখেও নিয়েছো। খুব ভালো। আজ আমরা আরেকটি নতুন চ্যাপ্টার পড়ব, ঠিক আছে, যার নাম হচ্ছে তাল নবমী। ঠিক আছে, চ্যাপ্টারটির নাম হচ্ছে তাল নবমী আর লিখেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাহলে চ্যাপ্টারের নামটি দেখো, নামটি থেকে আমরা একটু একটু ধারণা করে নিতে পারছি যে তাল নবমী মানে তার সাথে একটা খাওয়ার নামের সম্পর্ক আছে, সেটি হচ্ছে তাল। তাল তো এবার নিশ্চয়ই সবাই দেখেছো, সবাই খেয়েছো। তো সেই তালের আবার নবমী, তার মানেটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে। না হলে কেন বিভূতিভূষণ এই যে চ্যাপ্টারের নামটি তাল নবমী দিয়েছেন সেটা আমরা বুঝবো না। আচ্ছা, তার জন্য সংক্ষেপে বলে দিচ্ছি, তাল নবমী মানে তাল, এই যে তাল আমরা খাই সেই তাল, এই খাওয়ার একটি বিশেষ মানে তিথি আছে। তিথিটা হচ্ছে সেটা ভাদ্র মাসে যখন কৃষ্ণের জন্মদিন হয়, তো সেই ভাদ্র মাসে কৃষ্ণের জন্মদিন উপলক্ষে একটি তিথি পালন করা হয়। তো সেই তিথিটাই হচ্ছে নবমী। বেঙ্গলিতে অনেকগুলো তিথি আছে, অনেক নিয়ম আছে, অনেক পূজা পার্বণ আছে। আমরা জানি বলা হয় 12 মাসে 13 পার্বণ, তো ঠিক সেরকম ভাবে তো এইরকমই একটি তিথি হচ্ছে নবমী। তো সেই দিনে কৃষ্ণকে তালের পিঠে বানিয়ে খাওয়ানো হয়, তারপর আমরা সবাই মিলে সেই প্রসাদ পাই। তো এটি হচ্ছে তাল নবমী, যে সেটা এই চ্যাপ্টারের যে নাম লেখক দিয়েছেন এটাই হচ্ছে আসল নামকরণ। তাল নবমী কেন হয়েছে তা বুঝতে পেরেছ। এবার আমরা চলে যাব এই চ্যাপ্টারের গল্পটিতে। সেখানে গিয়ে আমরা দেখব লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাদেরকে এই তাল নবমী উপলক্ষে কি গল্প বলেছেন। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা দেখে নিচ্ছি আমাদের আজকের এই তাল নবমী গল্পটি। তার জন্য তোমরা সবাই বইয়ের পেজ নাম্বার চলে যাও। বেঙ্গলিতে হচ্ছে 88, আর যারা ইংরেজি তাদের জন্য হচ্ছে পেজ নাম্বার 88। ঠিক আছে, সেখানে দেখো একটি চ্যাপ্টার আছে, লেখা আছে উপরে তাল নবমী, লেখকের নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সেখানে একটি সুন্দর ছবি দেওয়া আছে, তাতে দেখা যাচ্ছে দুটি ছেলে। এবার আমরা চ্যাপ্টার পড়ে দেখব সেই দুটি ছেলে কারা আর কি বা সম্পর্ক তাদের এই তাল নবমী চ্যাপ্টারের সাথে। তাহলে চলো এবার আমরা পড়তে শুরু করছি, তোমরা সবাই বইয়ের দিকে তাকাও। ঠিক আছে, দেখো প্রথমেই গল্পটি লেখা আছে ঝমঝম বর্ষা, অর্থাৎ বর্ষাকাল। বর্ষাকাল তো বুঝতে পারছো, প্রচণ্ড বৃষ্টিপাত হয়, সেই সময়টাকে আমরা বলি বর্ষাকাল। তখন ঝমঝম করে আকাশ থেকে বৃষ্টি পড়ছে। ভাদ্র মাসের দিন, আর মাসটি হচ্ছে বাংলায় ভাদ্র মাস। ইংরেজিতে যেরকম জানুয়ারি ফেব্রুয়ারি হয়, ঠিক সেরকম বাংলারও অনেকগুলো 12টা মাস আছে। ইংরেজি মাসের মতো বাংলারও 12টি মাসের নাম আছে। তো সেই মাসগুলো বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। এই হচ্ছে 12টি মাসের নাম। এবার সেই 12টি মাস থেকে একটি মাসের নাম হচ্ছে ভাদ্র মাস, যে সময় কৃষ্ণের জন্ম হয়েছিল। এই ভাদ্র মাসে কৃষ্ণের জন্ম হয়েছিল, সেই মাস। ঠিক আছে, বলা হয়েছে ভাদ্র মাসের দিন। আজ দিন 15 ধরে বর্ষা নেমেছে, আর তার আর বিরামও নেই, বিশ্রামও নেই। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে 15 দিন ধরে একটানা বৃষ্টি পড়ে যাচ্ছে। সেটা একটা বারের জন্য সে বিশ্রামও নেয়নি, থামেও নেই। মানে বিশ্রাম নেওয়া কি, মানে একটু সময়ের জন্য বৃষ্টিটা নেই, কমে গেছে, এটা
বিশ্রাম নেওয়া, তো সেটা সে নেয়নি, সে কন্টিনিউ 15 দিন থেকে ঝড়েই পড়ছে অঝরে। এবার ভাবো 15 দিন থেকে কন্টিনিউ বৃষ্টিপাত হলে কার ভালো লাগে? কারোর ভালো লাগে না। তো সেরকমই একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি আজ 2 দিন হাঁড়ি চড়েনি। অর্থাৎ ক্ষুদিরাম ভট্টাচার্য, ভট্টাচার্য মানে ভট্টাচার্য, ঠিক আছে? এটা হচ্ছে গল্পটি আসলে গ্রাম্য ভাষা, তো সেই জন্য ভট্টাচার্যকে ভট্টাচার্য বলা হয়েছে। তো এবার ক্ষুদিরাম নামে একজন ব্যক্তি ছিলেন একটি গ্রামে, ঠিক আছে? যেহেতু গ্রামের কাহিনী এটা, তো সেই গ্রামে ক্ষুদিরাম নামের একজন ব্যক্তি, তার বাড়িতে 2 দিন হয়ে গেছে একটিও হাঁড়ি বসেনি। অর্থাৎ তার ঘরে খাদ্যদ্রব্যের অভাব চলছে। মানে এক কথায় আমরা বুঝে নিলাম তিনি ভীষণ দরিদ্র, তার ঘরে খাবারের কিছু নেই, তাই হাঁড়ি চড়ানো হয়নি। এবার কেন হয়নি দেখে নিচ্ছি কারণগুলো। ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ। এবার বলেছেন লেখক যে ক্ষুদিরাম তিনি সামান্য আয়, মানে তার উপার্জন, আয় মানে উপার্জন, মানে টাকা পয়সা আমরা যে উপার্জন করি সেটাকে বলা হয়েছে। তো তার উপার্জন তো একদম সামান্য, মানে বলতে গেলে নাইয়ের মতোই ধরে গেল। তিনি একজন গৃহস্থ। গৃহস্থ কাকে বলা হয়? গৃহস্থ হচ্ছে সংসারী লোককে বলা হয় গৃহস্থ। অর্থাৎ যেমন মনে করো আমাদের ঘরে আমরা বাবা মা ভাই বোন সবাই মিলে আছি, তো একটি সংসারের মধ্যে আমরা আছি, এটাকে বলা হয় সংসার। তো এই সংসারের মেইন কর্তাকে বাবা, কারণ বাবা উপার্জন করে টাকা আনছেন, সেই টাকা দিয়ে আমরা চলছি। এবার কোনো কোনো ঘরে মারা উপার্জন করছেন, বাবা মা দুজন মিলেই উপার্জন করছেন। তো এই যে বাবা উপার্জন করে আনছেন, বাবা হচ্ছেন এই ঘরের গৃহস্থ, মানে একজন সাংসারিক লোক। তাহলে বুঝতে পেরেছো গৃহস্থ শব্দের অর্থ কি? আচ্ছা, তো এবার দেখে নিচ্ছি ক্ষুদিরামের বিষয়ে লেখক কি বলেছেন। জমি জমার সামান্য কিছু আয় এবং 2-4 ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায় ক্লেশে সংসার চলে। অর্থাৎ এই যে ক্ষুদিরাম, তিনি অতি কষ্টে দিনের পর দিন যজমানি করেন। যজমানি হচ্ছে মানে লোকের ঘরে ঘরে পুজো করা হয়, ব্রাহ্মণ পুজো করেন ভট্টাচার্য, তিনি ভট্টাচার্য মশাই মানে ব্রাহ্মণ। তো ব্রাহ্মণদের কাজ হচ্ছে লোকের বাড়িতে যখনই কোনো পুজোর আয়োজন করে তখন সেই ব্রাহ্মণের প্রয়োজন হয়, কারণ ব্রাহ্মণ ছাড়া পুজো হয় না। তো এই ক্ষুদিরাম বাবু লোকের ঘরে ঘরে গিয়ে যজমানি করেন, মানে পুজোর কাজ করেন, আর লোকে যা দক্ষিণা স্বরূপ কেউ টাকা কেউ খাবারের দ্রব্য এগুলো দেয়, তো এই দিয়েই তার সংসার চলত। এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতে পুত্র কন্যা অনাহারে আছে, ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র। এবার লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাদেরকে বলছেন এই যে বর্ষাকাল, তার উপরে 15 দিন ধরে কন্টিনিউ বৃষ্টিপাত হচ্ছিল। সেই বৃষ্টিপাতের সময়ে বলছেন গ্রামের অনেকেরই কাজকর্ম চলে গেছে। একে বর্ষা, বর্ষার সময় সব কাজকর্ম ভালোভাবে হচ্ছেও না। তাছাড়া ফসল, দেখুন ফসল বেশি বৃষ্টি হলে নষ্ট হয়ে যায়। আমরা জানি ধানই হোক, যদি কন্টিনিউ বৃষ্টি হতে থাকে ধান গাছ সোজা হয়ে থাকতে পারবে না, সে জলে পড়ে যাবে। আর ধান খেতে আমরা জানি জল। এবার যদি ধানগুলো জমিতে পড়ে যায় তাহলে ধানগুলো আর পাকবে না, সেগুলো নষ্ট হয়ে যাবে। তাহলে ফসল ভালো কি করে হবে? হবে না। তো এবার এই বৃষ্টিপাতের ফলে গ্রামের যারা দরিদ্র শ্রেণীর মানুষ ছিল তাদের ভীষণ কষ্ট হচ্ছিল, তো তারা অনাহারে দিন কাটাচ্ছিল। তাই লেখক বলেছেন শুধুমাত্র যে ক্ষুদিরাম তা নয়, গ্রামের আরো অনেক লোক আছে যাদের ছেলে মেয়েরা এরকম অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। যজমান বাড়ি থেকে যে কোটি ধান এসেছিল তা ফুরিয়ে গিয়েছে।
এবার লেখক বলছেন ক্ষুদিরাম যজমানি করে করে যা অল্প ধান খাওয়ার দাওয়ার পেয়েছিলেন তা না খেতে খেতে শেষ হয়ে গেছে। সামান্য অল্প, আর কদিন বাই যাবে। ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু নতুন ধান ঘরে আসবে, ছেলেপুলেরা দুবেলা পেট পুড়ে খেতে পাবে। এবার লেখক বলছেন ভাদ্র মাসের ঠিক শেষ সময়টায় একটা ধান পাকে, ঠিক আছে? তো ধান নিশ্চয়ই তোমরা দেখেছো, ক্ষেত দেখেছো। তো সেই ধানে আমরা তো ধান গাছই দেখি, কিন্তু এই ধানের না অনেক নাম আছে, অনেকগুলো নাম। কেউ কোনো আছে আউশ, কোনোটা আছে কালো জিরে, কোনোটা আবার আমন। তো এরকম অসংখ্য ধানের নাম আছে, অনেকগুলো। তো এইরকম একটা ধানের নাম লেখক বলছে আউশ। সেটা ভাদ্র মাসের শেষ সময়টা, মানে একদম লাস্ট, ভাদ্রের লাস্ট, তখন সেই ধানটি পাকে। তো এবার লেখক বলছেন সেই ধানটি ভাদ্র মাসের যখন শেষ আসবে তখন পাকবে, তাকে এবার জমি থেকে কেটে ঘরে আনা হবে। কিন্তু কি করে আনা হবে? এত বৃষ্টিপাত হচ্ছে, তার ফলে ধানও নষ্ট হয়ে যাচ্ছে। না হলে যদি রৌদ্র দিত, সেই ধান কৃষকেরা কেটে ঘরে আনতো, যাদের ধান ছিল তারা কেটে ঘরে আনতো। এবার তা থেকে ধান থেকে চাল বের করত। আর এই যে ক্ষুদিরাম, তো ক্ষুদিরাম বাবু কি করতেন? তিনি তো যজমানি করতেন, তিনি লোকের ঘরে ঘরে গিয়ে পুজো করতেন। আর তখন লোকেরা খুশি হয়ে তাকে দক্ষিণা দিতে হয়, পুজো করলে তো সেই দক্ষিণাতে অল্প চাল টাল দিয়ে দিত। কিন্তু এবার বৃষ্টিপাতের ফলে তাও আর সম্ভব হয়ে উঠছে না। এবার দেখো পরের পেরা, নেপাল ও গোপাল ক্ষুদিরামের দুই ছেলে, ঠিক আছে? তাহলে এই যে এতক্ষণ থেকে আমরা গল্পটির মধ্যে একটি ছবি দেখছিলাম, সেই ছবিতে এবার বুঝতে পারলে দুটো ছেলে কারা কারা? একজনের নাম হচ্ছে নেপাল, আর একজনের নাম হচ্ছে গোপাল। মানে নেপাল হচ্ছে ক্ষুদিরামের বড় ছেলের নাম, আর গোপাল হচ্ছে ক্ষুদিরামের ছোট ছেলের নাম। নেপালের বয়স বছর 12, গোপালের 10। তার মানে আমরা বুঝতে পারলাম নেপাল হচ্ছে 12 বছরের, আর গোপাল হচ্ছে কত বছরের? 10 বছরের। কদিন থেকে পেট ভরে না খেতে পেরে ওরা দু ভাইয়ের সংসারের উপর বিরক্ত হয়ে উঠেছে। এটা তো সত্যি হওয়ারই কথা ছিল। লেখক বলছেন 2 দিন হয়ে গেছে তারা পেট ভরে খেতে পারেনি। এবার কেউ যদি খেতে না পারে, তাও দেখো 2 দিন। আমরা আমাদের কথা একবার ভাবো তো, আমাদের যদি মনে করো সকালে আমরা খেতে পারিনি, দেরি হয়ে গেছে কোনো কারণে, দুপুর আসতে আসতে আমাদের কি সিচুয়েশনটা হবে? পেটের খিদে, পেটের জ্বালে সবার আগে মাথাটা গরম হবে। কেউ যদি কিছু বলে আমরা চিৎকার দিয়ে উঠবো, তারপরে চিৎকার দেবো, মা ভাত দাও, খুব খিদে পেয়েছে। বা হাতের কাছে যা পেলে বিস্কিট টিস্কিট যা পাবে নিয়ে কপ 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 খেতে শুরু করে দেবে। তো এই হচ্ছে এটা আমাদের খিদে যখন লাগে তখন আমাদের এক কথা আমরা পাগল হয়ে যায়, তখন কেউ ভালো কথা বললেও সহ্য করবো না, আগে পেট পুজো, বাকি সব তারপর, তাই তো? এবার এই অবস্থাতে ক্ষুদিরামের 2 ছেলে 2 দিন থেকে উপোস। ভাবো কি খারাপ অবস্থা তাদের। আমরা একবেলা না খেলে অবস্থা পাগলের মতো হয়ে যায়, এরা 2 দিন থেকে ঘরে খাবার নেই। তাহলে দেখো এদের মানসিক অবস্থাটা কি হবে। তাই লেখক বলছেন 2 দিন থেকে খেতে না পেরে মানে অটোমেটিক তাদের মনটা সংসারের উপর থেকে উঠে যাচ্ছে। মানে এক কথায় তারা কন্টিনিউ দিনের পর দিন মাকে জিজ্ঞেস করছে, মা আমাদের খেতে দাও। বাবাকে বলছে, বাবা তুমি কিছু জোগাড় করতে পারছো না। কিন্তু বাবা কি করবে? বৃষ্টির জন্য যজমানি বন্ধ হয়ে গেছে, লোকের ঘরেও যেতে পারছেন না, লোকে পুজোর জন্য আর ডাকছে না, করার তো কিছু নেই। তাই এরকম করেই তারা চলছে। এবার নেপাল বলবে যে এই গোপলা, মানে ছোট ভাইয়ের নাম ছিল গোপাল,
হচ্ছে গোপলা। গোপলা বলে আদর করে ডাকে আর কি। বলছে গোপলা খিদে পেয়েছে না তোর? এবার গোপাল বলছে, গোপাল ছিপ চাষতে চাষতে বলে, দাদা ছিপ, ছিপ মানে কি বলতো? ছিপ হচ্ছে মাছ ধরার জন্য বড়শি, নাম শুনেছ? একটা বাঁশঝাড় থেকে চিকন চিকন বাঁশ যে থাকে, সেই বাঁশগুলো দিয়ে বড়শি বানানো হয়। বাঁশের একদম মাথার দিকে সুতো বাঁধা হয়, সেই সুতোর একদম নিচের দিকে এরকম করে লোহার একটা বর্ষার মতো গাঁথা থাকে, বেন্ড করে দেওয়া হয়। সেখানে মাছের খাবার টাওয়ার লাগিয়ে সেটাকে পুকুরে টুকুরে এরকম বাঁশটার মধ্যে ধরে ফেলা হয়। এবার মাছ যেই এসে ধরবে, মাছের এই যে বর্ষাটা ছিল সেটা গেঁথে যায় মাছের মুখের মধ্যে। তো এবার সেটা এমনভাবে লাগলো মাছ আর ছুটে যেতে পারছে না, তখন এরকম টেনে, এই যে বাঁশটি ছিল এইটাকে বলা হয় ছিপ, তো এটাকে টেনে আনা হলো, মাছ উঠে এলো, মাছটাকে এটা থেকে খোলা হলো, এটা হলো ছিপ। ঠিক আছে? তো এবার সে ছিপটাকে চাচ্ছিল, মানে ছিপ বানাচ্ছিল, বর্ষা বানাচ্ছিল যে সে মাছ ধরবে বলে। ঠিক আছে? তো সেই জন্য সে চাচ্ছিল। এবার চাষতে চাষতে দাদার সাথে এই কথাগুলো হচ্ছিল। তখন আবার নেপাল বলছে, মাকে গিয়ে বল আমারও পেট চুই চুই করছে। এবার মা, গোপাল বলছে, মা বকা দেবে রে, আমি যেই গিয়ে বলবো মা আমাকে বকা দেবে। তো বলছে, দাদা তুই জানা, তুই গিয়ে বল না। তো গোপাল বলছে, বকুক গে, মানে বকুক, মা বকলে কি হয়েছে, মা তো বকবি, মা তো মা বকলে কি হয়েছে, যা তুই যা গিয়ে বল গে, যা বকুক গে, আমার নাম করে মাকে বলতে পারবি নে। তো এবার এই কথা দুজনের মধ্যে চলছিল। ঠিক এমন সময় তাদের বাড়ির পাশ দিয়ে পাড়ার শিবু বাড়ুজ্যের ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকলে, ও চুনি শুনে যা। মানে চুনি হচ্ছে শিবু বাড়ুজ্যে নামে আরেকজন ভদ্রলোক, গ্রামেরই তিনি বাসিন্দা, তারই ছেলে, নাম হচ্ছে চুনি। তো সেই চুনি এই নেপালদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। এবার যেই তাকে দেখলো, দেখে নেপাল ডাক দিল, ডেকে বলল, ও চুনি শুনে যা। এবার চুনি কি করলো? চুনি বয়সে নেপালের চেয়ে অনেক বড়, কিন্তু তবুও নাম ধরে ডাকে। হয় না, বড় হলে এক সময় আমরা কি করি, নাম ধরে ডাকি। তো ঠিক সেরকম ভাবে সে নাম ধরে ডাকছে আর বলছে। এবার লেখক বলেছেন তার বিষয়ে যে কথাগুলো, আচ্ছা, তো আমরা দেখছিলাম যে চুনি বয়সে না নেপাল থেকেও অনেক বড়, কিন্তু তবুও তারা প্রায় গ্রামের, তো বুঝতে পারছো একে অপরকে যেমন নাম ধরে ডাকছে। তো সে, এবার লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বলছেন এই যে চুনি, সে মানে তার বিষয়ে বলছেন, মানে তার ঘরের অবস্থা ভীষণ ভালো, কারণ তার ঘরে খাওয়া দাওয়ারের অভাব নেই, অনেক টাকা পয়সা, তাই তার ঘরে সব সময় খাবারের আছে। এবার সব সময় সে ভালো ভালো খাবার দাবার করে, তাই তার চেহারাও বেশ মোটা সোটা, মানে এক কথায় বলতে গেলে আমরা বলি না খুব সুন্দর। তো সেরকম, তো নেপালের ডাকে সে ওদের উঠোনের বেড়ার কাছে এসে দাঁড়িয়ে বলল, কি জিজ্ঞেস করছে, কি? তো এবার নেপাল বলছে, আয় না ভেতরে। তো চুনি বলছে, না যাব না, বেলা যাচ্ছে, মানে দিন গড়িয়ে যাচ্ছে, মানে অনেক বেলা হয়ে গেছে, বুঝতে পেরেছো? তাই বলছে সে, বেলা যাচ্ছে, আমি জটি পিসিদের বাড়ি যাচ্ছি, মা সেখানে রয়েছে কিনা ডাকতে যাচ্ছি। এবার নেপাল বলছে, কেন তোর মা এখন সেখানে কেন? সেখানে যে, মানে তোর মা এই বেলাতে
সত্যি? আচ্ছা, এটা বুঝিয়ে দিচ্ছি। চিনু বলছে যে আগামী মঙ্গলবার তাল নবমী, ঠিক আছে, মানে এই যে কৃষ্ণকে পুজো করে যে তালের পিঠে বানিয়ে দেওয়া হবে, সেই নবমী তিথিটা আগামী মঙ্গলবার। তো সেই জন্য আমার মা জটি পিসির বাড়িতে গেছে, গিয়ে সেখানে তাদেরকে সাহায্য করবে। কিরকম ভাবে কি বানাতে হয় কি না, সাহায্যের প্রয়োজন হয় তো, কারণ এত বড় বিশাল উৎসব হচ্ছে, এদের বাড়ির কত লোকজন সবাই মিলে খাবে, সবাইকে নিমন্ত্রণ করেছে, এরা সবাই যাবে, আমরাও যাব, সবাই গিয়ে খাবো। তো তাই এত লোকের আয়োজন, সেই জন্য খাবার দাবারেরও তো অনেক কিছু করতে হবে, তাই অনেক লোক গেছে, সঙ্গে আমার মাও গেছে তাদের বাড়িতে সাহায্য করতে। এবার নেপাল বলছে সত্যি? এবার চুনি বলছে তা জানিস নে বুঝি, আমাদের বাড়ির সবাইকে নেমন্তন্ন করবে, গায়েও বলবে। এবার চুনি বলছে তুই জানিস না এই কথা? আমাদের বাড়ির সবাইকে জটি পিসি নেমন্তন্ন করবে, এমনকি গ্রামের সবাইকে বলবে। এবার নেপাল বলছে আমাদের করবে? চুনি বলছে সবাইকে যখন নেমন্তন্ন করবে তোদের কি বাদ দেবে? তোদেরকেও করবে, চিন্তা করিস না। তো এরকম কথাবার্তা চলছে। এবার বলে চুনি চলে গেল। চুনি চলে গেলে নেপাল ছোট ভাইকে বললে আজ কি বার রে, মানে আজকে কি বার রে, তা তুই কি জানিস? এবার সে প্রশ্ন করছে আজকে কি বার, তুই কি জানিস? আজ শুক্রবার বোধ হয়, মঙ্গলবারে নেমন্তন্ন। মানে দুজন বলা একে অপরের সাথে, এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলছে, ও আজ আজ মনে হয় শুক্রবার, আগামী মঙ্গলবারে তো এদের বাড়িতে উৎসব তাল নবমীর, সেটা বলছে। এবার গোপাল বলছে কি মজা না দাদা? নেপাল বলছে চুপ করে থাক, তোর বুদ্ধি শুদ্ধি নেই, তাল নবমীর বেরতোয় তালের বড়া করে, তুই জানিস? এবার গোপাল বলছে সেটা সে জানতো না, কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল তার মন, গোপালের মনটি। সত্যি তা যদি হয় তবে সে সুখাদ্য খাওয়ার সম্ভাবনা বহু দূরবর্তী নয়, ঘনিয়ে এসেছে কাছে। আজ কি বার রে সে জানে না, সামনের মঙ্গলবার নিশ্চয় তার আর বেশি দেরি নেই। অর্থাৎ গোপাল বলছে ইস দাদা, তাহলে তো সেই মঙ্গলবার আসতে আর দেরি নেই। আজ কি বার সঠিক আমি বলতে পারবো না, তবে মঙ্গলবার তো এসেই যাবে। কি মজা, সেই সুস্বাদু তালের পিঠে হবে, বড়া বানাবে, আমরাও খাবো, গিয়ে নেমন্তন্ন করবে আমাদের। তো এই বলে দু ভাই মনের মধ্যে একটা আশা বেঁধে নিয়েছে যে জটি পিসি তাদেরকে নেমন্তন্ন করবে তাল নবমীর উৎসবে। এবার দাদার সঙ্গে বাড়ি যাওয়ার পথে পড়ে জটি পিসিমার বাড়ি। এবার দাদার সাথে গোপাল বেরিয়েছিল কি করতে, সেই যে ছিপ চেষেছিল, মানে বড়শি বানিয়েছিল, সেটা নিয়ে গেছিল দাদার সাথে মাছ ধরতে। এবার মাছ ধরা হয়ে গেছে, দুজন বাড়িতে ফিরে আসছে। আসতে সময় রাস্তাতে জটি পিসির বাড়ি পড়ে। নেপাল বলছে তুই দাঁড়া, গোপালকে বলছে তুই দাঁড়া, এখানে দাঁড়া, আমি ওদের বাড়ি ঢুকে দেখে আসি। ওদের বাড়ি তালের দরকার হবে, যদি তাল কেনে তাহলে আমি জিজ্ঞেস করে আসছি জটি পিসিকে, তুই এখানে দাঁড়া। গোপাল দাঁড়িয়ে রইল জটি পিসিদের বাড়ির গেটের সামনে, আর নেপাল গিয়ে জটি পিসিদের বাড়িতে ঢুকলো।
লেখক বলছেন সমস্ত গ্রামের মধ্যে একটিও তাল গাছ নেই, শুধুমাত্র ওই যে একটা দিঘি ও বিশাল বড় পুকুর আছে, সেই পুকুর পাড়ে একটি মাত্র তাল গাছ। সেই তাল গাছটি বিশাল বড়, খুব ভালো ভালো তাল সেই গাছ থেকে পেকে পেকে নিচে পড়ে। নেপাল সেই তালগুলোকে গিয়ে কুড়িয়ে কুড়িয়ে আনে, মানে একটা একটা করে এনে সবগুলোকে জমা করে, তারপর সেই তাল নিয়ে বেরোয় সমস্ত গ্রামে গিয়ে সবার ঘরে গিয়ে সেগুলো বিক্রি করে। তো এই হচ্ছে নেপালের কাজ। তো নেপাল যেই গিয়ে ঢুকলো জটি পিসির বাড়িতে, জটি পিসিমা সামনেই দাঁড়িয়ে। এবার জটি পিসিমা একদম কাছাকাছি দাঁড়িয়েছিলেন তার বাড়ির সামনে। তিনি গ্রামের নটবর মুখার্জির স্ত্রী, মানে গ্রামের মধ্যে নটবর মুখার্জি বলে একজন আরেকজনের নাম, সেই নটবর মুখার্জির স্ত্রী হচ্ছে এই যে জটি পিসিমা। তার ভালো নাম হচ্ছে হরিমতি, কিন্তু গ্রাম শুদ্ধ ছেলে মেয়েরা সবাই তাকে আদর করে জটি পিসিমা বলে ডাকে, কিন্তু ভালো নাম হরিমতি। কিন্তু হরিমতি পিসিমা নামে কেউ ডাকে না, সবাই জটি পিসিমা নামেই তাকে চেনে আর ডাকে। এবার পিসিমা নেপালকে দেখে বললেন, কি রে তাল নেবে? এবার নেপাল বলছে পিসিমাকে, তাল নেবে পিসিমা? পিসিমা বলছেন, হ্যাঁ নেব বই কি, আমাদের তো দরকার হবে মঙ্গলবার। পিসিমা বলছেন, হ্যাঁ নেবই তো, আমাদের দরকার পড়বে আগামী মঙ্গলবারে, তাল নবমী তো সেদিন। ঠিক এই সময়ে দাদার মানে নেপাল গেছিল জটি পিসিমার সাথে কথা বলছে, ঠিক সেই সময়ে গোপাল বাইরে দাঁড়িয়েছিল, সে আর থাকতে পারছে না, মানে পিসিমার সাথে দাদার কি কথা হচ্ছে তা শোনার জন্য দাদার পিছু 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 এসে সে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে শুনছে পিসিমার সাথে দাদার কি কথা হচ্ছে। তাই ঠিক সেই সময় দাদার পিছু পিছু গোপাল এসে দাঁড়িয়েছে। জটি পিসিমা বললেন, পেছনে কে রে? গোপাল বলছে, না পিসিমা বলছেন, পেছনে কে রে গোপাল? তো তা সন্ধ্যেবেলে দুই ভাইয়ে গিয়েছিলি কোথায়? এবার জটি পিসিমা জিজ্ঞেস করছেন, আচ্ছা পিছনে কে রে? ও গোপাল, আচ্ছা দুই ভাই মিলে সন্ধ্যাবেলা, সন্ধ্যা হয়ে আসছে, কোথায় গেছিলি তোরা? এবার নেপাল বলছে, মাছ ধরতে গো। পিসিমা বলছেন, পেলি? তখন নেপাল বলছে, ওই তো দুটো পুঁটি আর একটা ছোট্ট বেলে মাছ। তাহলে যাই পিসিমা বলছে। এবার পিসিমা বলছেন, আচ্ছা এসো গে বাবা, সন্ধ্যা হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে, যাও এবার আসো গে। অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে, কারণ আমরা জানি বর্ষাকালে সাপটা যখন তখন রাস্তার উপর দিয়ে এদিক থেকে ওই দিকে চলে যায়, ওই দিক থেকে এদিকে এসে পড়ে। তাই পিসিমা বলছেন সন্ধ্যা হয়ে গেছে, তার উপরে বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, তাই এই সময়ে বাইরে থাকবে না, তাড়াতাড়ি বাড়ি যাও তোমরা। জটি পিসিমা তাল সম্বন্ধে কোনো আগ্রহ দেখালেন না, বা তাল নবমী উপলক্ষে তাদের নিমন্ত্রণ করবার উল্লেখ করলেন না, যদিও দুজনেরই আশা ছিল হয়তো জটি পিসিমা তাদের দেখলেই নিমন্ত্রণ করবেন। এখন মানে দুই ভাই মনের খুশিতে জটি পিসিমার বাড়িতে গেছিল তাল নেবে এই কথা, আর মনে আশা ছিল পিসিমা বলবেন, ও হে হে নেবই তো, আগামী মঙ্গলবার তাল নবমী, আচ্ছা তোমরা সবাই আসবে আমার বাড়িতে খেতে। কিন্তু পিসিমা একটি বারের জন্য মুখ দিয়ে তাদের নিমন্ত্রণ করলেন না, আর বললেনও না যে আমাকে তাল দিয়ে যাস, শুধু বলছেন, হ্যাঁ তালের তো দরকারই পড়বে, আগামী মঙ্গলবার তো আমার তাল নবমী, ব্যাস এতটুকুই হয়েছে কথাবার্তা। এবার দরজার কাছে গিয়ে নেপাল আবার পিছন ফিরে জিজ্ঞেস করলেন, তাল নেবেন তাহলে? এবার হেঁটে হেঁটে দুই ভাই যাচ্ছে, আবার গেটের সামনে গিয়ে ঘুরে
পিসিমা বলছেন ঠিক আছে দিয়ে যেও। এবার পয়সায় কত করে, মানে এখন আমরা টাকা দিয়ে কিনছি, একটি তালের দাম 100 টাকা 120 টাকা, কিন্তু আগের দিনে এটা তো অনেক আগের, তাও গ্রামের, তো সেটা পয়সায়। তো একটি তাল কত পয়সা পিসিমা জিজ্ঞেস করছে। তো সে বলছে 2টি করে দিচ্ছি পিসিমা, মানে পয়সায় 2টি করে তাল দিচ্ছি। তা নেবেন আপনি? আপনি নেবেন? আমি পয়সায় 2টো করে দিচ্ছি, ঠিক আছে আপনার জন্য আমি 3টেই না হলে দিয়ে দেব। পয়সায় সবাইকে দিয়ে 2টো, আপনাকে 3টে আমি দিয়ে দেব। তো এবার দেখো সে মনের একটা আশা যে পিসিমা কে সে বেশি দিতে চাইছে তাল। সে ভাবছে যে আমি সবাইকে পয়সায় 2টো দিই, পিসিমাকে যদি 3টে দিয়ে দিই পিসিমা খুশি হয়ে আমাদেরকে নেমন্তন্ন করবে। কিন্তু পিসিমা বললেন না কিছু। তিনি বললেন বেশ, কালো হেরে তাল তো, মানে তাল যে দেবে তার বাইরের যে বাকলটি একদম কালো কুচকুচে হতে হবে, মানে তাহলেই তালটি খুব ভালো। কালচে কালচে না হলে মানে তালটি ভালো নয়, সে ভালো করে পাকেনি। তাই বলছেন ভালো কালো কুচকুচে তাল হতে হবে। আমাদের তালের পিঠে হবে তাল নবমীর দিন, ভালো তাল চাই। এবার বলছেন আবার নিষ্কালো তার কথায়, মানে জ্যোতি পিসিমার কথায় নেপাল বলছে হ্যাঁ পিসিমা কালো নিষ্কালো তাল পাবেন, মানে একদম যেরকম কালো কালো টাইপের বাকলের কথা বলছেন আপনি সেরকম ভাবেই তাল আপনি পাবেন। দেখে নেবেন আপনি, মানে আমি নিয়ে আসবো অনেকগুলো তাল, তার কাছ থেকে আপনি বেছে বেছে তাল নিয়ে নেবেন আপনার যেটা ভালো লাগে। গোপাল বাইরে এসেই দাদাকে বললেন কবে তাল দিবি দাদা? এবার ছোট ভাই গোপাল দাদাকে জিজ্ঞেস করছে দাদা তুই যে বললি তাল দিবি, কবে দিবি? দাদা বলছে কাল। এবার ছোট ভাই গোপাল বলছে তুই ওদের কাছে পয়সা নিস নে দাদা। নেপাল আশ্চর্য হয়ে বলল কেন রে? এবার গোপাল বলছে তাহলে আমাদের নেমন্তন্ন করবে দেখিস। মানে গোপাল মনে মনে ভাবছে যে দাদা তুই তাল দিবি ঠিক আছে, টাকা নিস না পিসিমার কাছ থেকে, পিসিমার কাছ থেকে টাকা নিলে আমাদের হয়তো নেমন্তন্ন করবে না। এবার নেপাল বলছে কেন নেব না, আমি তাল বিক্রি করে 2টো পয়সা পাই, তা আবার নেব না কেন, ওরা কিনে নেবে আমি এদের কাছে বিক্রি করব। কিন্তু গোপাল সে রাজি হচ্ছে না, সে বারবার দাদাকে বলছে না রে দাদা তুই নিস না টাকা। এবার নেপাল বলছে দূর
গ্রামের ঘর তো সেই কিছু পেরিয়ে গোপাল ছুটে গেছে সেই তাল বাগানের দিকে। এবার গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে তাল দিঘির ধারে। মাঠে এক হাঁটু জল আর কাদা। গ্রামের উত্তর পাড়ার গণেশ কাওড়া লাঙল ধারে এই এত সকালে মাঠে যাচ্ছে। দেখো ছবিতে একদিকে দেখা যাচ্ছে গোপাল যাচ্ছে, আর একদিকে কাঁধে লাঙল নিয়ে মাঠে যাচ্ছে গ্রামেরই আরেকজন, নাম হচ্ছে গণেশ কাওড়া। তো সেই মানুষটিও যাচ্ছে। ওকে দেখে বলে, কি খোকা ঠাকুর যাচ্ছ কোনে এত পরে? মানে সেই গণেশ যে কাওড়া ছিল, সেই গণেশ কাওড়া গোপালকে দেখে বলছে, কি গো খোকা ঠাকুর এত সকাল সকাল ভোরবেলা কোথায় যাচ্ছ? তো সে বলছে, তাল কুড়ুতে দিঘির পাড়ে। মানে তাল নিতে যাচ্ছি সেই যে দিঘি, সেই দিঘিটির পাড়ে। বড্ড সাপের ভয় খোকা ঠাকুর, বর্ষাকালে ওখানে যেও না একা একা। এবার সেই মানুষটি যে লাঙল নিয়ে যাচ্ছিল সে গোপালকে সাবধান করে বলছে, দেখবে খোকা ঠাকুর সেখানে বর্ষাকালে কাদা চলতো, অনেক সাপ টাপ আছে, সাবধানে যেও, একা একা না হলে যেওই না এখানে। তো গোপাল ভয়ে ভয়ে, সে তো মনের মধ্যে আশা জটি পিসিমার বাড়িতে তাল দেবে, তাই যতই ভয় থাকুক সাপের তা তুচ্ছ করে সে সেখানে গেছে। গিয়ে ভয়ে ভয়ে দিঘির তাল পুকুরের তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগলো। বড় বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে। মানে উপর থেকে দিঘির পুকুর, তো পুকুরের জলের মধ্যে পড়ে গেছে একদম দিঘির পাশে। তো সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরো গোটা তিনেক ছোট ছোট তাল পাওয়া গেল। মানে একটা তাল পেল পিসিমার মন মতো কালো কুচকুচে, আর বাকি আরো পেয়েছে সেগুলো সে নিয়ে আসলো। ছেলে মানুষ, মানে বাচ্চা, তো বয়স আর 10, তো বুঝতে পারছো বয়সের বেশি নয়। এত তাল বয়ে আনার সাধ্য নেই। দুটি তাল মাত্র নিয়ে সে সোজা একেবারে জটি পিসিমার বাড়ি যাচ্ছে। মানে এতগুলো তাল নিয়ে সে আসতে পারছে না, ছোট্ট বাচ্চা তো, তাই ভালো ভালো দেখে দুটি তাল নিয়েছে, নিয়ে সোজা এক দৌড় জটি পিসিমার বাড়িতে। জটি পিসিমার সবে মাত্র সদর দরজা খুলে দরগড়ায় জলের ধারা দিচ্ছেন। মানে গ্রামের ঘরগুলোতে দেখবে ভোরবেলা উঠে হাতে জল নিয়ে গোবর নিয়ে জলের ছিটা দিচ্ছেন। তো এই কাজ পিসিমা করছিলেন। আর ঠিক সেই সময়ে গোপাল